ছবিটা দেখে তো ভীষণ ঠান্ডা লাগছে। আজকে তোমাদের প্রত্যেককে নিয়ে যাব বরফের দেশে, হিমবাহের দেশে। আর সেখানে নিয়ে গিয়ে তোমাদের সবাইকে ঠান্ডা লাগিয়ে দেবো, আর প্রত্যেকেই কাঁপতে থাকবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখে থাকো, আমার দৃঢ় বিশ্বাস তোমরা যা শিখে নেবে এত ভালোভাবে বুঝতে পারবে যে পরীক্ষার হলে তোমরা লিখতে লিখতে কাঁপিয়ে দেবে। হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত প্রধান যে ভূমিরূপগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে সার্ক বা করি। এটা হচ্ছে কড়া, এটা হাঁড়ি, চেয়ার। এইটা একটা স্টেডিয়ামের মতো দেখতে, তাই না? আসলে এর নাম হচ্ছে অ্যাম্পিথিয়েটার। রোম সাম্রাজ্যে প্রাচীনকালে মুক্ত জায়গায় চারিপাশে মানুষজনের বসার সুবিধা যুক্ত একটা নাট্য মঞ্চ তৈরি করত। মানে বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার যে নাট্য মঞ্চ তৈরি করা হতো তাকেই বলা হয় অ্যাম্পিথিয়েটার বা সার্ক। এই ধরনের যে ভূমিরূপ হবে তাকেই বলা হবে কিন্তু সার্ক বা করি। এবার বলো তো, করি কথা অর্থ কি? কড়াইয়ের মতো দেখতে বা হাঁড়ির মতো দেখতে গোলপাত্র। একদম ঠিক বলেছো। সার্ক কথা অর্থ কি? সার্ক হল ফরাসি শব্দ। এর অর্থ হলো বৃত্তাকার ক্ষেত্র বা অর্ধবৃত্তাকার স্থান। কড়া, চেয়ার বা অ্যাম্পিথিয়েটারের মতো এখানে দেখো পর্বতের গাত্রে উৎপাটন প্রক্রিয়া এবং অবঘর্ষ প্রক্রিয়ায় গঠিত এই সেম আকৃতির যে ভূমিরূপটা ইংল্যান্ডে এবং যুক্তরাষ্ট্রে এই ধরনের ভূমিরূপকে বলে করি, আর জার্মানি এবং ফ্রান্সে এই ধরনের ভূমিরূপকে বলে সার্ক। তিনটি মূল উপাদান থাকে। পিছনের দিকে যে অংশটা তাকে বলা হয় হেড ওয়াল। এইটা গঠিত হয় উৎপাটন প্রক্রিয়ায় খাড়া ঢাল বিশিষ্ট। আর মাঝখানে যে অবনমিত স্থান অবঘর্ষ ক্ষয়কার্যের ফলে বেসিনের মতো এরকম একটা অঞ্চল সৃষ্টি হয়। আর একদম সামনে দেখো ওই ক্ষয়জাত পদার্থগুলো কিছুটা সামনে সঞ্চয় করে। দরজার চৌকাঠ আছে, চৌকাঠের মতো দেখতে সেম এই ধরনের একটা উপাদান থাকে এই ভূমিরূপে, যাকে বলা হয় থ্রেশহোল্ড। তো ওভারঅল এই আকৃতি বিশিষ্ট ভূমিরূপকেই বলা হয় সার্ক বা করি। ছুরির ধার, ছুরির যে তীক্ষ্ণ ধার থাকে বা করাতের যে দাঁত থাকে, তো এর মতো দেখতে যে ভূমিরূপটা হবে এইরকম আকৃতি বিশিষ্ট একদম তীক্ষ্ণ, সেরকমটাই হয়েছে। আসলে এই পর্বতের দুপাশের ক্ষেত্রে এ পাশে সার্ক বা করি হয়েছে, ওই পাশেও সার্ক বা করি হয়েছে। ফলে ক্রমশ মাঝখানের অংশ সংকীর্ণ হয়ে একদম ছুরির ধারের মতো বা করাতে দাঁতের মতো তীক্ষ্ণ হয়ে আছে, তাই না? তো এই ধরনের ভূমিরূপকে বলা হয় অ্যারেট বা এরিটি। আচ্ছা, পিরামিড দেখেছো? এটার নাম বলো তো। হ্যাঁ দেখেছি, যেমন মিশরের পিরামিড। পিরামিডের কটা দিক? পিরামিডের 4টে দিক থাকে। চারটি হয়। ক্ষয়কার্যের ফলে এমন একটা আকৃতি হবে যেটা কিনা পিরামিডের মতো দেখতে হবে। এই পর্বতের চারপাশে দেখো 4টে সার্ক বা করি সৃষ্টি হয়েছে। ফাইনালি যে পর্বতের চূড়াটা রয়েছে পিরামিডের মতো দেখতে হচ্ছে, তাই না? এবং খুব সংকীর্ণ। তো এই ধরনের ভূমিরূপকে নাম দিয়েছে পিরামিড চূড়া। আচ্ছা, হর্ন মানে কি? হর্ন মানে হলো শিং, যেমন গরুর শিং, ছাগলের শিং। এটাও এরকম শিংয়ের মতো দেখতে, একেই বলা হয় পিরামিড চূড়া বা হর্ন। পার্বত্য অঞ্চল, মাঝখানে একটা প্রধান ভ্যালি আছে, আর দুপাশ থেকে শৈলশিরার অভিক্ষিপ্তাংশ যদি পরস্পরের সঙ্গে মিলিত হয়, এই প্রধান উপত্যকা থেকে যখন দীর্ঘদিন ধরে হিমবাহ প্রবাহিত হবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি হবে? এটাকে কেটে ফেলবে। কোনো প্রধান ভ্যালির দুপাশ থেকে শৈলশিরার অভিক্ষিপ্তাংশগুলোর সম্মুখ ভাগ হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি কর্তিত হয়, কর্তন করা হয়, এই ধরনের ভূমিরূপকে বলা হবে কর্তিত শৈলশিরা। একটা কথা বলি, তোমরা মহাভারতের দ্রোণাচার্যের নাম শুনেছো? কৌরব বা পাণ্ডবদের যে শিক্ষা গুরু ছিল ওনাকেই বলা হতো দ্রোণাচার্য। আচ্ছা, দ্রোণ মানে কি? দ্রোণ বা দ্রোণী মানে কি বলতো? মানে হাঁড়ির মতো দেখতে কোনো পাত্র বা কলসির মতো দেখতে কোনো পাত্রকেই বলা হতো দ্রোণ বা দ্রোণী। এটা ভাবো যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বত গাত্রে এমন ধরনের একটা ভূমিরূপ হতে হবে যেটা কিনা দ্রোণের মতো দেখতে হবে বা দ্রোণীর মতো। এই যে পার্বত্য অঞ্চলের পর্বত গাত্রে দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রশস্ত তলদেশ বিশিষ্ট এবং চারিপাশে খাড়া ঢাল বিশিষ্ট, কিছুটাই ইংরেজির ইউ অক্ষরের মতো দেখতে এই যে ভূমিরূপটা, একেই বলা হয় হিমদ্রোণী। ভেড়ার পিঠ
সিপ ব্যাক, ভেড়ার পিঠের মতো এরকম মসৃণ মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিরূপ হবে তাকেই বলা হবে রসেমতানি। আসলে দেখো কিভাবে হয়, এই যে পার্বত্য অঞ্চলের যে উপত্যকা আছে তার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। তো সেই প্রবাহ পথে যদি কোনো উঁচু টিলা বা পাথরের স্তূপ থাকে, তো যে দিক থেকে প্রবাহিত হবে সেই প্রতিবাদ ঢালে হিমবাহের ক্ষয়কার্যের ফলে মসৃণ এবং মৃদু ঢাল বিশিষ্ট চকচকে ভূমিরূপ সৃষ্টি হবে। আর এর পিছনে অনুবাদ ঢালে হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করবে। দূরের থেকে এই ধরনের ভূমিরূপ দেখতে ভেড়ার পিঠের মতো হয় বলে একে বলা হয় সিপ রক। হিমবাহের ক্ষয়কার্যের বৈষম্য দেখা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষয়কার্য করে। এই ছোট ছোট উপত্যকা থেকে হিমবাহগুলো মিলিত হয়ে সব এই প্রধান বৃহৎ যে উপত্যকা আছে তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। তো সাধারণভাবে কার ক্ষয় কাজ করার ক্ষমতা বেশি থাকবে? প্রধান হিমবাহের ক্ষয়কার্য করার ক্ষমতা বেশি বলে বেশি গভীর হয়। আর উপরে ছোট ছোট উপত্যকার মধ্য দিয়ে যে হিমবাহ প্রবাহিত হয় তার ফলে কম ক্ষয় হয়, এই জন্য উঁচুতে অবস্থান করছে। প্রধান উপত্যকার উপরে এই ছোট ছোট যে উপত্যকাগুলো আছে সেটা ঝুলন্ত অবস্থায় থাকে। ঝুলে থাকা উপত্যকাগুলোকে বলা হয় ঝুলন্ত উপত্যকা। ক্রাক বা ক্যাক মানে হচ্ছে উঁচু টিলা, আর টেল মানে তোমরা জানো পুচ্ছ। তো এরকম একটা টিলা থাকবে এবং তার পিছনে লেজ থাকবে, লেজের মতো কিছু অংশ থাকবে। তো এই ধরনের ভূমিরূপটা কিভাবে হচ্ছে দেখো, কোনো পার্বত্য উপত্যকার মধ্যে বা পার্বত্য অঞ্চলের হিমবাহ প্রবাহ পথে যদি কোনো বড় টিলা থাকে, কঠিন শিলা দ্বারা গঠিত থাকে, এবং তার পিছনে যদি নরম শিলা থাকে, তাহলে হিমবাহের ক্ষয়কার্যের হাত থেকে এই কঠিন শিলাটা পিছনের নরম শিলাগুলোকে রক্ষা করবে, তাই না? তো সাধারণত কি হবে, সামনে উঁচু হয়ে টিলা বা ক্যাক সৃষ্টি করবে, আর পিছনে দীর্ঘ মৃদু ঢাল বিশিষ্ট যে ল্যাজ সৃষ্টি করবে, এটাকেই বলা হয় টেল। মহাদেশ জুড়ে হিমবাহ থাকে। মহাদেশীয় হিমবাহগুলো অবশেষে সমুদ্রে এসে পতিত হয়। দীর্ঘদিন ধরে যদি সমুদ্রে এরকম হিমবাহ এসে পড়তে থাকে এবং সমুদ্র উপকূলের কাছে ভূমিরূপ দীর্ঘদিন ধরে ক্ষয় হয়ে হয়ে সমুদ্র পৃষ্ঠ অপেক্ষা গভীর হয়ে যে উপত্যকা সৃষ্টি হয়, এই উপত্যকাকেই বলা হয় ফিয়র্ড। এখানে কি হয় না, বরফ যখন গলে যায় তখন এই সমুদ্রের নোনা জল ওই উপত্যকায় ঢুকে যায়। মহাদেশীয় হিমবাহের ফলে সমুদ্রের উপকূলে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষায় গভীর যে উপত্যকা সৃষ্টি হয়, এই উপত্যকাকেই বলা হয় ফিয়র্ড। এই ধরনের ভূমিরূপ সব থেকে বেশি দেখা যায় নরওয়েতে, এই জন্য ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। ছোট ছোট যে ফিয়র্ড সৃষ্টি হয় তাকেই বলা হয় ফিয়ার্ড। সুইডেনকে বলা হয় ফিয়ার্ডের দেশ। তো এটাই ছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। আর এই সিনেমার মাধ্যমে বা ভিজুয়ালের মাধ্যমে তোমরা যে বিষয়টা এত সুন্দর করে বুঝতে পেরে গেছো, দেখবে আর কখনো তোমরা ভুলে যাবে না। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে।